এই 4-5টা ফাঁসির হুকুম দিয়ে এই বিচারকের উপর একটা প্রেশার ক্রিয়েট করার একটা চেষ্টা ছিল যাতে এই সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়, কিন্তু ফর্চুনেটলি মহামান্য বিচারপতি তিনি সেই ভুলটা করেননি। না, সঞ্জয় রায় তো সত্যি বিরোধ থেকে বিরোধতম অপরাধ করেন। ওকে ফাঁসানো হয়েছে এবং ওকে ফাঁসিয়ে ওকে বলি পাঠা বানানো হয়েছে। একদম দ্বিতীয় যে মতামতটা যারা বলছেন তারা একদম ঠিক বলেছেন। একে যদি ফাঁসি দিয়ে দেওয়া হতো তাহলে সব প্রমাণ লোপাট হয়ে যেত, এবং একে যাতে নাকি বিচারক ফাঁসি দেয় সেই জন্য বিচারকের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় এমন ভাবে কেস সাজিয়েছে যে গত 4-5 মাসে এই ঘটনা ঘটার পর বোধহয় প্রায় গোটা 6 ফাঁসির হুকুম হয়েছে বিভিন্ন, যেটা ভাবা যায় না। ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে এত তাড়াতাড়ি ফাঁসির হুকুম হওয়া এর আগে কোনোদিন হয়নি, এই প্রথমবার হলো। কারণ এই 4-5টা ফাঁসির হুকুম দিয়ে এই বিচারকের উপর একটা প্রেশার ক্রিয়েট করার একটা চেষ্টা ছিল যাতে নাকি এই সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়, কিন্তু ফর্চুনেটলি মহামান্য বিচারপতি তিনি সেই ভুলটা করেননি এবং সিবিআইও সেভাবে ওই কেসটাকে আশা করি তুলে ধরেনি, যে জন্য শেষ যে সাক্ষী সেই সাক্ষী বেঁচে গেল। না, তাহলে শুধু প্রশ্নটা এটা হলো যে যেহেতু আজকে প্রধান যে সাক্ষী সে বেঁচে রইল, অভিযুক্ত হিসেবে যাকে কনভিক্টেড যে সে বেঁচে রইল, তাহলে ষড়যন্ত্রকারীদের দুশ্চিন্তাও রয়ে গেল যে কোনোভাবে কোনো সূত্র ধরে যদি তার উপর ঠিক জায়গায় ঠিক পয়েন্টে ট্রিগার করা হয়, হয়তো কোনো একদিন সঞ্জয় রায় তার মুখটা খুলবে। কারণ এখনো পর্যন্ত সঞ্জয় রায় মুখ খোলেনি, বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে অনেক কাগজে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সে এখনো পর্যন্ত মুখে বলে উঠতে পারেনি বা বলছে না যে কারা যুক্ত ছিল, তাদের নামগুলো বলছে না। কিন্তু ঠিক জায়গায় ট্রিগার করলে হয়তো একদিন এরা এই যারা অভিযুক্ত তাদের নামটা বেরিয়ে আসতে পারে। সুতরাং দুশ্চিন্তা তো রয়েই গেল ষড়যন্ত্রকারীদের, তাই না? সেটা বটেই, আমি বলছি তো। কারণ এরা চাইছিল যে ফাঁসি হয়ে যাক, ফাঁসি হয়ে গেলে যে কটা শেষ যেটুকু ছিল এখন থেকে এ মুখ খুলছে না কেন? একে থাকতে হচ্ছে রাজ্য সরকারের জেলে, একে যে কোনো দিন গুলি মেরে বা বিষ খাইয়ে একে মেরে দেওয়া হতে পারে। ঠিক যেমন বরুণ বিশ্বাসের যে খুন করেছিল সে নাকি শুনেছি জেলেই মারা গেছে, তো এর হয়তো সেই দুরবস্থা হতো, সেই জন্য একে বলা হয়েছে, এ বলেছে একে নাকি রেগুলার জেলে ধরে পেটানো হয়, কোর্টেই বলেছে। তো সেই ভয় হয়তো মুখ খোলেনি এতদিন পর্যন্ত, এখন যখন দেখছি যে ফাঁসির হুকুম হতে পারে তখন গিয়ে মুখ খুলেছে। এবং ঘটনা হচ্ছে যে এই লোকটাকে মেরে ফেললে কিন্তু মোটামুটি প্রমাণ লোপাট হয়ে যেত। ফলে মহামান্য বিচারপতি একদম সঠিক ডিসিশন নিয়েছেন। আমি আবার বলছি, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই সঞ্জয় রায় একেবারে সঞ্জয় রায় অপরাধী, কিন্তু মূল অপরাধী সঞ্জয় রায় নয়। এটা মানতে হবে যে মূল অপরাধী সঞ্জয় রায় নয়, ওকে ফাঁসানো হয়েছে। মূল অপরাধী অন্য কেউ, নইলে এত বড় বড় মাথা ওই দিন আছে না এই প্রমাণ লোপাট করার জন্য। না, সঞ্জয় রায় তো সত্যি বিরোধ থেকে বিরোধতম অপরাধ করেনি, সেই জন্য সিবিআই সেটা প্রেজেন্ট করেনি। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটটা আসুক, সেখানে দেখবেন যে আসল মাথাদের ক্ষেত্রে কিন্তু বিরোধ থেকে বিরোধতম হিসাবেই তাদের কিন্তু ট্রিট করা হবে, এবং তাদের তখন কিন্তু দেখবেন এই বিচারক তিনি তখন ফাঁসির হুকুম দিয়েছেন। আর একটু অপেক্ষা করতে বলুন। এই ক্ষেত্রে এই লোকটার ক্ষেত্রে তো বিরোধ থেকে বিরোধতম নয়, যার ক্ষেত্রে বিরোধ থেকে বিরোধতম সেটা আসছে আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে, তখন দেখে নেবেন, তখন দেখবেন কে অপরাধী কে অপরাধী না, সিবিআই ঠিকঠাক চার্জশিট দিতে পারছে নাকি, তখন দেখে নেবেন। দেখুন, উনি বলেছেন যে সঞ্জয় রায় যে অপরাধটা করেছে সেটা বিরল থেকে বিরোধতম নয়। উনি একবার বলেনি যে পুরো অপরাধটা তা নয়। এই পুরো অপরাধে আরো অনেক স্টেক হোল্ডার আছে, আরো অ্যাকচুয়াল অপরাধ অন্য মানুষ করেছে। ওর যেটা পার্ট সেই পার্টে ওর জন্য যখন নাকি ওর বিচারটা হচ্ছে সেটা বিরল থেকে বিরলতম নয়, এবং এটা সঠিক সিদ্ধান্ত। কারণ ওকে ফাঁসানো হয়েছে। একটা জিনিস, সব রেপ এবং মার্ডার করে যেটুকু আমরা মোটামুটি সবাই বুঝেছি সাধারণ মানুষ, ওকে ফাঁসানো হয়েছে এবং ওকে ফাঁসিয়ে ওকে বলি পাঠা বানানো হয়েছে। এবং সেটা আপনারা জানেন, একজন জাজ তিনি প্রথম দিনই বুঝতে পারেন যে কে অপরাধ করেছে কে করেনি। উনি বুঝতে পেরেছেন, সেই জন্য ফাঁসির হুকুম দেননি। কারণ ও কিছুতেই অপরাধী হতে পারে না, কারণ ও যদি অপরাধী হয় তাহলে ওকে বাঁচানোর জন্য এত বড় বড় মাথা এই বাজারে নামে না, যেগুলো আমরা ঘটনা প্রবাহ যেটা দেখেছি গত কয়েক মাসে। দেখুন, 5 মাসে যদি এই বিচার শেষ হয়ে যেত তাহলে বিচার পেত না, যেটা নাকি চন্দ্রচূড় সাহেব বলেছিলেন যে 5 মাসের মধ্যে পুরো বিচার পাওয়া পদ্ধতি সম্ভব নাকি? এত বড় একটা বিচার করে এতগুলো সাক্ষী এটসেট্রা, এতগুলো টুইস্টেড ঘটনা, সেটা 5 মাসে কখনো শেষ করা যায়? এবং সেই জন্যই 5 মাসের মধ্যে যখন হয়েছে, তাহলে কিন্তু এইবার আমি বলছি এই কেসটা আরো অনেক দূর যাবে, সাপ্লিমেন্টারি চার্জশিট করবে,
আগামী দিনে আরো মানে বিচার আসবে এবং বিচার হবে। আমি আবার বলছি, আসল অপরাধী তারা ধরা পড়বে, এবং যখন তারা ধরা পড়বে তখন কিন্তু সিবিআই বলবে যে এরা বিরল থেকে বৃহত্তম অপরাধী, এবং আমার বিশ্বাস সেক্ষেত্রে ফাঁসির হুকুম হবে যখন আসল অপরাধী ধরা পড়বে। এ আসল অপরাধী নয়, কিছুটাই নয়। দেখুন, সঞ্জয় রায় একটা কয়েকজন বড় অফিসারের নাম বলেছে, এবং সেটা মিডিয়ার সামনেই বলেছে বোধ হয়, কারণ সেটা আমরা কাগজে দেখলাম। বেশ কয়েকজন বড় আইপিএস অফিসারের নাম বলেছে। ফলে সিবিআই উচিত সেই আইপিএস অফিসারদের গ্রিল করা। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সঞ্জয় রায়ের যদি সঠিক বিচার করতে হয়, এই বিচার ভুবনেশ্বর বা গৌহাটি নিয়ে করতে হবে। ও জানে যে এই কয়েক ঘন্টা কোর্টে থাকার পর আমাকে আবার এদের জেলে গিয়ে ঢুকতে হবে, আমাকে পিটিয়ে মেরে ফেলে দেবে এরা। সেই ভয় ও সত্যি কথা বলছে না। যদি সঞ্জয় রায়ের থেকে এইখানে যদি আমি বলছি এই বিচারটা যদি সত্যি সত্যি করতে হয়, আপনাকে অন্য রাজ্যে এই বিচারটা নিয়ে যেতে হবে, শিয়ালদা কোর্টে করলে হবে না, গৌহাটিতে বা ভুবনেশ্বরে এই বিচারটাকে নিয়ে যেতে হবে, নইলে এর সত্য আপনি জানতে পারবেন না। কথা হচ্ছে যে যদি সঞ্জয় রায় একা, এরকম একটা ছুটকো একটা লোক, একটা রাস্তার একটা ক্রিমিনাল, এ যদি সত্যি এই অন্যায় করতো, তাহলে পরের দিন স্বাস্থ্য দপ্তরের বড় বড় মাথা, সকল ডাক্তার নামের যে গুন্ডারা, যারা নাকি বেসিক্যালি মেডিকেল সিস্টেমটাকে চালায়, অভিক বিরূপাক্ষ এইসব গুন্ডারা, তারা এসে পরের দিন সকালবেলা কেন হাজির হলো? দ্যাট ইজ কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু হলো যে যদি নাকি এই ছুটকো একটা লোক যদি অপরাধী হতো, তাহলে বাড়িতে বলে যে খুন হয়েছে, বাড়িতে বললেন না কেন আপনারা? নাম্বার থ্রি, ডেড বডি কেন তাহলে বাবা মাকে দিলেন না? নাম্বার ফোর, গ্রিন করিডোর বানিয়ে কেন নিয়ে গেলেন শ্মশানে? নাম্বার ফাইভ, শ্মশানে সবাইকে সরিয়ে কেন ওখানে পুড়িয়ে ফেললেন? পুরানোর সময় কেন আপনাদের এমএলএরা এসেছিল, কেন আপনাদের নেতারা এসেছিল? একটা ছুটকো লোককে বাঁচাতে এতগুলো বড় বড় কথা রাস্তায় নামে? একটা ছুটকো লোককে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে আপনার অভিষেক মানু বা অভিষেক মানু না, কপিল সিব্বাল, এদের মতো লয়ারকে দাঁড় করাতে হয় কোটি কোটি টাকা খরচা করে, ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে। ঘটনা হচ্ছে যে আসল অপরাধী সম্পূর্ণ আলাদা, এবং এরা সব প্রমাণ লোপাট করে ফেলেছে। আজকের দিনে এরা ফাঁসি চাইছে কারণ এরা জানে একটা নির্দোষ লোক ধরা পড়েছে। যে লোকটা হয় নির্দোষ, আর নইলে যার এই টোটাল অপরাধের মধ্যে যার অপরাধ ভীষণ রকম ভাবে কম, যার পার্ট, যাকে ফাঁসানো হয়েছে, সেই জন্য এরা ফাঁসি চাইছে। যদি আসল অপরাধী আসতো, যার জন্য যাকে বাঁচাতে এতগুলো স্টেপ এরা নিয়েছিল, তাহলে এরা বলতো না যে এই অপরাধী ফাঁসি চাই, একবার বলতো না। তাহলে তার মানে ওনার হাতে তদন্ত পাঠ থাকলে উনি আরো কিছু মিথ্যে প্রমাণ দাঁড় করিয়ে ওনারা এই ওকে ফাঁসির ব্যবস্থা করতেন, আরো কিছু মিথ্যে সাক্ষী জোগাড় করে। আপনি দেখুন, এই রাজ্যে প্রথম 13 বছর রাজত্বে একজনের ফাঁসির হুকুম হয়নি। পার্কস্ট্রিটের লোকটা ছাড়া পেয়ে গেল, কামদুনির লোকটা ছাড়া পেয়ে গেল, সবাই ছাড়া পেয়ে গেল। হঠাৎ গত 4 মাসে এই অভয়ার ঘটনা ঘটার পর 6খানা ফাঁসির হুকুম কেন হলো? এর আগে এত বছর আপনাদের ধরলাম, আপনাদের প্রচুর ক্ষমতা, আপনারা ফাঁসি দিতে পারেন। আমি ধরলাম যে যেমন পুলিশ আপনাদের ছোটখাটো ক্যাডাররা চালায়, বিচার ব্যবস্থাও ধরলাম আপনারাই চালান। আমি ধরে নিলাম যেমন পুলিশ আপনাদের এমএলএরা পুলিশ চালায়, সেরকম আপনারা বিচার ব্যবস্থাও চালান, আমি ধরে নিলাম। কিন্তু তাহলে আপনি বলুন যে এই যে প্রথম 13 বছর কারো ফাঁসি হলো না, এই 4 মাসে এতগুলো ফাঁসির হুকুম হয়ে গেল, কি করে হয়? এটার উত্তর প্রথমে আপনি দিন আমায়। এটা কি এই বিচারকে প্রভাবিত করার জন্য, এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য? দেখুন, এই প্যারাসুট থেকে নেমে আসা দুজন রাজনীতিবিদ, এক রাহুল গান্ধী আর এক অভিষেক ব্যানার্জি, এরা দুজন যে কখন রাজনীতিতে কথা বলেন, কখন কথা বলেন না, কখন চুপ করে থাকেন, কখন চুপ করে থাকেন না, কখন শুনি ওনার মা আছে, ছেলে নেই, ওই দিল্লিতে গান্ধীর ছেলে, এদিকে কখনো পিসি আছে, পিসি কখনো চালাচ্ছে দল, কখনো ভাইপো চালাচ্ছে, কিছুই বোঝা যায় না। এটা প্রথমত। দ্বিতীয়ত, উনি বলছেন যে টাকা বাঁচানোর জন্য ফাঁসি দেওয়া দরকার। তাহলে কি আপনি এই টাকা বাঁচানোর জন্য পার্কস্ট্রিটের যে রেপিস্ট আছে, আপনাদের প্রাক্তন এমপির যে বয়ফ্রেন্ড, তাকে আপনারা অ্যারেস্ট করেন? আপনারা কি টাকা বাঁচানোর জন্য ছেড়ে দিয়েছেন কামদুনির যারা ধর্ষক ছিল, ওই রকম নির্মম ঘটনার ধর্ষক, তারা কি টাকা বাঁচানোর জন্য তাদের আপনারা সবাইকে ছেড়ে দিয়েছেন? আপনারা কি টাকা বাঁচানোর জন্য মধ্যমগ্রামের যে ভয়ঙ্কর মানে একটা মানে ধর্ষণ এবং খুনের পর একটা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই অপরাধীদের আপনারা ছেড়ে দিয়েছেন? তারা এখন রাস্তায় দাঁড়িয়ে চা খায় এই মধ্যমগ্রামে, আপনার মধ্যমগ্রাম চৌমাথায় বসে বিভিন্ন চায়ের দোকানে তারা বসে চা খায় আজকের দিনে। গেদেতে একটা নির্মম ঘটনা ঘটেছিল, বেকসুর খালাস রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা, প্রথমে তাদের ফাঁসির হুকুম হয়েছিল, তারা এখন কোথায় আমাদের কাছে কোনো খবর নেই। এরপর আপনার কিছুদিন আগে কালিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছে, আপনারা কি তাদের ছেড়ে দিয়েছেন? আপনারা বলুন, আপনারা তাদের সরকারি পয়সায় যদি না খাওয়াতে হয়,
এই যে এত ধর্ষণ এবং খুনের মামলা, এটা সবাইকে কি ছেড়ে দিয়েছেন আপনারা? তাহলে তো কোনো খবর পাওয়া যায় না। আপনাদের দ্বারা মানে মানে পরিচালিত যে নিউজ মিডিয়া, তারা এইসব খবর পাওয়া বন্ধ করে দিয়েছে। তাই এদেরকে সবাইকে ছেড়ে দিয়েছেন, তাহলে আর কি একেও ছেড়ে দিন, একেও ছেড়ে দিন তাহলে কালকে আপনারা। ফাঁসি তো আপনারা গত 13 বছরে একজনকে দেয়নি, হঠাৎ ফাঁসি দেওয়া শুরু করলেন কেন? আগে যাদের নাম বললাম সেই সব অপরাধে কেন একজনকেও আপনারা ফাঁসির হুকুম দেননি, সেটা আগে জবাব দিন আপনারা। মাঝে মাঝেই এখানে ওখানে ঘুরতে যান, আমেরিকা, ইউরোপ, দুবাই, হঠাৎ ফিরে এসে একটা কিছু স্টেটমেন্ট লিখে দিল, গরম গরম দুটো ছাড়লো, একবার রাহুল গান্ধীর জুড়ো ভাই। উনি বলছেন যে সঞ্জয় রায় যেটুকু অপরাধ করেছে, সঞ্জয় রায় যে অপরাধটুকু করেছে সেটা বৃহত্তর থেকে বৃহত্তম নয়, কিন্তু পুরো ঘটনা যে পুরো যে এই যে অপরাধটা, সেটাকে উনি বলেননি। সেই অপরাধের অপরাধী আলাদা, তাদের বিচার হবে যখন নাকি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, তখন আসল অপরাধীদের বিচার হবে। সেই সময় এই অপরাধের ক্ষেত্রে আপনি দেখবেন এই বিচারক হয়তো বলবেন যে বিরল থেকে বৃহত্তম। সিবিআই দুটো কারণে না পারতে পারে। একটা হলো যে ওই আরজি করে যারা চাকরি করছে, এইখানে যারা চাকরি করছে, যারা আন্দোলন করছে, তাদের এগিয়ে এসে সাক্ষী দিতে হবে। তাদের কিন্তু ওই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি, রাস্তায় দাঁড়িয়ে সেদিন তত্ত্ব তুলছি, অথচ গিয়ে আমি কোর্টে সাক্ষী দেবো না সেসব বললে হবে না। একটা জিনিস মনে রাখবেন, তাদের গিয়ে সাক্ষীটা দিতে হবে। তারা সাক্ষীটা দিচ্ছে না কেন? কারণ তারা রাজনীতি করার চেষ্টা করছে, তারা নেতা হওয়ার চেষ্টা করছে, তারা 2026 ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের এগিয়ে এসে সাক্ষী দিতে হবে। তারা সাক্ষী দিচ্ছে না কেন? তারা সাক্ষী না দিলে, যেখানে নাকি সব প্রমাণ লোপাট হয়ে গেছে, সেখানে সিবিআই করবে কি? তারপরেও আমি বলছি যে সিবিআই কিন্তু আমার ধারণা সাপ্লিমেন্টারি চার্জশিটে এখনো পর্যন্ত আমি বিভিন্ন হিয়ারিং এ যা দেখেছি, তাতে কিন্তু সিবিআই কিন্তু মূল অপরাধীর দিকে যাচ্ছে এবং মূল অপরাধীর বিরুদ্ধে আগামী দিনে হয়তো চার্জশিট দেবে। যদি না দিতে পারে আমি বলবো এটা সিবিআই ব্যর্থতা, কারণ মানে বহু রাস্তা আছে খোলা, অন্তত মানে সঠিক লোককে বিচারের সামনে তো আনানো উচিত। তারপর বিচার হলো, প্রমাণ করতে পারলো না, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু মূল জায়গায় তাকে পৌঁছাতে হবে। সেখানে যদি পৌঁছাতে না পারে, তাহলে সিবিআই যে আধিকারিকরা আছে তাদের রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত চাকরি থেকে।